বাঙালিরা কোনোদিনই দেশ শাসন করতে পারবে না, তারা মানে ফিট না। তখন একমাত্র ওই মিটিংয়ে বাঙালিদের মধ্যে জেনারেল ওসমানী উঠে দাঁড়ায় বলছিলেন যে আমি দাবি করবো তুমি এই কথা উল্টো করতে, তুমি উল্টো না করা পর্যন্ত আমি বসবো না। তখন আইয়ুব খান বাধ্য হয়ে উল্টো করছে। উল্টো করার সময় বলছে যে আমি বলে রাখলাম ইউ ক্যান নেভার সাকসেসফুল ইন রানিং এ স্টেট, তোমরা পারবে না। তো বলে সেটা আমরা করে দেখাবো। ওসমানী পাকিস্তানের জন্য একটা সমস্যা ছিল, কারণ উনি শুধু বাঙালিদের সেনাবাহিনীর জন্য নয়, উনি বাঙালিদের সিভিল রাইটসের জন্য সংগ্রাম করতেন। একটা উদাহরণ দিই, যখন আইয়ুব খান মার্শাল ল এলো তখন উনি কনফারেন্স রুমে উঠে সরাসরি বললেন, আইয়ুব খান কী কারণে মার্শাল ল উনি এটা বলেছিলেন, তার উত্তরে উনি বললেন যে না, আপনি যে সমস্ত কথা বলছেন কোনোটাই ঠিক না, আপনি মার্শাল ল এই জন্য লাগাইছেন যে সামনে নির্বাচনটা হতে দিবেন না, সামনে নির্বাচন দিলে ইস্ট পাকিস্তানে বাঙালিরা ক্ষমতায় আসবে, আপনি সেই জন্যই এই মার্শাল ল লাগাইছেন, আপনার ওই যুক্তিগুলো কোনো না। এইরকম একটা কথা বলার পরে পুরা পাকিস্তানের পাঞ্জাবি ছাড়াও পাঠানেরাও তার প্রতি খুব বিরূপ হয়। এবং এই সময়ে এমন একটা ষড়যন্ত্র হয় যে ও মার্শাল লর বিরুদ্ধে বলতেছে, তার মানে সে রাষ্ট্রবিদ্রোহী। যেহেতু ওনার সঙ্গে সব বাঙালি অফিসার এবং সৈনিকদের সব সুখ দুঃখ নিয়ে আলাপ করতো এবং উনি এটা উঠাতেন সবসময় মিটিংয়ে, এইটার পরিপ্রেক্ষিতে উনি যখন লেফটেন্যান্ট কর্নেল, তখন ওই প্রমোশনের যখন লেফটেন্যান্ট কর্নেল অনেকদিন ডাকছে, এরপরে যখন প্রমোশনের মিটিং হলো তখন ওয়াসিউদ্দিন সাহেব এটা খুব বেগ করলেন যে না, ওকে ওসমানীকে প্রমোশন দিতেই হবে। তখন আইয়ুব খান বলল যে আমি কর্নেল করব, কিন্তু দিস ইজ দি এন্ড অফ হিজ কেরিয়ার, আমি এয়ারপোর্ট আর প্রমোশন দেবো না। কর্নেল ওসমানী 47 সনে পাকিস্তানে আসেন লেফটেন্যান্ট কর্নেল হিসাবে এবং 20 বছর চাকরি করেন। এই 20 বছরে একটি মাত্র প্রমোশন পেয়েছেন, উনি ফুল কর্নেল হলেন। আইয়ুব খানের সাথে ব্যক্তিগত সম্পর্ক খারাপ ছিল। ততদিনে স্বাধিকার আন্দোলনে ফুঁসে উঠছে পূর্ব পাকিস্তানের মানুষ। এমন সময়ে আইয়ুব খান না বুঝলেও পাকিস্তান সেনাবাহিনীর অন্য কর্মকর্তারা ঠিকই বুঝেছিলেন ওসমানীকে। তারা ততদিনে ভয় পেতে শুরু করে ওসমানীর দক্ষতা, সততা ও দূরদর্শিতাকে। ওই জেনারেলদের মধ্যে যে একটা ডিভিশন ছিল, তারা আবার আইয়ুব খানকে বুঝাইতে চেষ্টা করলো যে স্যার, সে চলে গেলে শেখ সাহেবের সাথে যোগ দিবে, তখন আমাদের জন্য আরও মুসিবত হবে, অতএব তাকে রাখা হোক এখানে, তাকে প্রমোশন যে এখানে রাখা হোক, রিলিজ অর্ডার, তার রিটায়ারমেন্ট অর্ডার বাতিল করা হোক। এইভাবে 1 বছর মানে তাকে ওখানে থাকতে হয়েছে। তারপরে আইয়ুব খানের চূড়ান্ত সিদ্ধান্তে না, তাকে রিলিজ করে দাও। তো উনিও তখন কোনো প্রলোভন শোনেনি। তাকে তখন প্রলোভন এইভাবে দেওয়া হয়েছিল যে তুমি এখানে থাকো, তোমাকে এখানে মন্ত্রী বানানো হবে, তুমি ঢাকার যাও না, তুমি এখানেই থাকো, রিটায়ারমেন্ট পরে ইসলামাবাদে থাকো, তোমাকে সরকারি বাড়ি দেওয়া হবে, এই অনেকগুলো তাকে এইভাবে। কিন্তু উনি বললেন যে না, আমি এখানে আর থাকবো না, আমি চলে যাবো। উনি এলপিআর ছাড়াই বাংলাদেশে চলে আসে। পাকিস্তানের সেনাবাহিনী থেকে অবসর নিয়ে দেশে ফিরে ওসমানী দেখা করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে, যুক্ত হলেন তার রাজনৈতিক আদর্শের সাথে। বঙ্গবন্ধুর সঙ্গে যোগাযোগ হয়েছে ওনার পিন্ডিতে গেলে ভাই বুদ্ধ দেখা করেছেন, কথাবার্তা হয়েছে। কিন্তু এখানে রিটায়ার্ড লাইফে উনি বঙ্গবন্ধুর সঙ্গে মাঝে মাঝে দেখা হয়েছে। ওনার ওই একজন আসে নিয়ে যেতেন, আমি ওনার নামটাম জানি না, উনি নিয়ে গিয়ে ওনার বাড়িতে না অন্য কোথাও দেখা সাক্ষাৎ হয়েছে বঙ্গবন্ধুর সঙ্গে। ওসমানী আওয়ামী লীগে যোগ দেওয়ার পরে পাকিস্তানিদের বলতে গেলে মেরুদণ্ড ভেঙে গেছে এবং তারা এটাই ধারণা করতেছিল যে ওসমানীকে তো বঙ্গবন্ধু ডিফেন্স মিনিস্টার বানাবে, আর ডিফেন্সের সমস্ত কিছু উনি জানেন, এগুলি সব ফাঁস হয়ে যাবে।
এর মধ্যে 1970 সালে পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হল। বঙ্গবন্ধুর অসম্ভব জনপ্রিয়তার কারণে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের 169টি আসনের মধ্যে 167টি আসনে জয়লাভ করল। ওসমানীও বিপুল ভোটে জয়লাভ করলেন তাঁর আসন সিলেট থেকে। ক্ষমতা হস্তান্তরে শুরু হলো গড়িমসি, শুরু হলো নানা ষড়যন্ত্র। অতঃপর 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ডাক দিলেন অসহযোগ আন্দোলনের। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পূর্ব পাকিস্তানের জনগণের মনে তখন দানা বাঁধতে শুরু করেছে মুক্তিযুদ্ধের প্রয়োজনীয়তা। পশ্চিম পাকিস্তানের বৈষম্য কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না এই ভূখণ্ডের মানুষেরা। 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের পরে পাকিস্তানি শাসকদের মনোভাব পরিষ্কারভাবে অনুধাবন করতে পেরে অনেকের মতো ওসমানীও অপেক্ষা করছিলেন এক সশস্ত্র সংগ্রামের। তাই বঙ্গবন্ধুর সাথে নিয়মিত যোগাযোগ রাখছিলেন তিনি। 25শে মার্চের আগ পর্যন্ত প্রতিদিনই 32 নম্বর বাড়িতে যেতেন উনি, মোটরসাইকেল করে যেভাবেই হোক, হয় গোপনে না হয় চেষ্টা করতেন। এমন অনেক আলোচনাই হয়েছে যেটা বড় ঘরে হয়নি, যেটা আমরা অনেক সময় বলি যে কিচেনের মধ্যে আলোচনা ইত্যাদি, সেরকম আলোচনাও হয়েছে। এবং যথাসাধ্য চেষ্টা, অ্যাটলিস্ট তার দিক থেকে যেটা দেখা যায়, সেটা হলো স্বাধীনতার ব্যাপারে যেন কোনো কম্প্রোমাইজ না করা হয়। অবসরপ্রাপ্ত মিলিটারি অফিসার্সদের একত্রিত করা হয়েছিল। এর জাস্ট আমাদের কর্নেল রবও তার ভিতরে একজন উল্লেখযোগ্য নাম, যিনি আমাদের মুক্তিযুদ্ধের সময় কাজ করেছেন। তিনিও এমএনএ হয়েছেন। অতএব আমাদের দুজন এমএনএ হয়েছেন, এই একজন জেনারেল রব আর একজন জেনারেল ওসমানী। পাকিস্তানি শাসকরা বাঙালিদের সম্পর্কে বলতো যে আমরা কোনো মার্শাল জাতি নই, এরা যুদ্ধ করতে জানে না। তখন ভিয়েতনামের উদাহরণ অনুসরণ করে আমরা সব গেরিলা যুদ্ধের কায়দা কানুন রপ্ত করার জন্য পদক্ষেপ নিলাম। কিন্তু 71-এর অসহযোগ আন্দোলনের সময় যখন পরিস্থিতি খুবই স্পষ্ট হয়ে গেল যে অত্যন্ত আধুনিক পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে আমাদের দেশের স্বাধীনতাকে ছিনিয়ে আনতে হবে, তখন এই কথাটাও আমাদের মনে জেগে উঠেছিল যে আমরা গেরিলা যুদ্ধ না হয় করলাম, কিন্তু এইটার সঙ্গে যদি আমাদের একটা সাধারণ সেনাবাহিনী বলতে যেটা বোঝায়, সেই সেনাবাহিনী যদি যুক্ত না থাকে, তাহলে পরে আমরা এই বিজয়কে চূড়ান্ত পর্বে নিতে পারবো না। এই দূরদর্শী ভাবনা থেকেই ওসমানী প্রাক্তন সৈনিকদের সাথে যোগাযোগ শুরু করেন, তাদের যুদ্ধের জন্য সংগঠিত করতে থাকেন। এদিকে অসহযোগ আন্দোলন শুরু হলে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার নামে আলোচনায় বসে পাকিস্তানের শাসকেরা। জন্ম দেয় পৃথিবীর ইতিহাসের জঘন্যতম প্রহসনের। আচমকা 1971-এর 25শে মার্চ রাতে নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চ লাইট নামে।
পৃথিবীর ইতিহাসের জঘন্যতম পৈশাচিক আক্রমণ। মুক্তিযুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে, ঘোষণা হয় স্বাধীনতার। On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. Joy Bangla. ক্র্যাকডাউন হলে আমাদের তো আর কোনো উপায়, তখন আমরা এটাকে ক্লিয়ারলি, তখন আমাদেরকে এটাকে স্বাধীনতা যুদ্ধে পরিণত হতে হবে আমাদের আন্দোলন, এবং আমরা সেই মুহূর্তে থেকে স্বাধীন। এই কথা কিন্তু আমার তো এটা বিশ্বাস যে এই কথাটা গভীরভাবে আলোচনা করে কিন্তু ওসমানী সাহেব বঙ্গবন্ধু থেকে বুঝে সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের যুদ্ধটা ঠিক প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো কনভেনশনাল ওয়ার ছিল না, এটা ছিল একটা রাজনৈতিক যুদ্ধ। তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের জন্য এই রাজনৈতিক যুদ্ধটা ছিল মূলত মুক্তির যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ। আর এই মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনার জন্য 1971 সালের 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় গঠিত হয় বাংলাদেশের অস্থায়ী সরকার। রাষ্ট্রপতি হলেন পাকিস্তানে কারারুদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পেলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী হলেন তাজউদ্দিন আহমদ। মন্ত্রিসভায় ছিলেন এম মনসুর আলী, AHM কামরুজ্জামান, খন্দকার মোশতাক আহমেদ। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি হলেন MAG ওসমানী। যে মুক্তিযুদ্ধে দুই রকম মানুষ অংশগ্রহণ করেছিল। এক ধরনের মানুষ সার্কামস্ট্যান্সিয়ালি, ঘটনাচক্রে, আরেক ধরনের মানুষ কমিটমেন্টের বেসিসে। এবং কর্নেল ওসমানী সম্পর্কে আমি বলতে পারি যে তিনি কমিটমেন্টের ভিত্তিতেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার যে প্রধান সেনাপতি হিসেবে তিনি ভূমিকা পালন করেছিলেন। এটা নিয়ে একটু অসুবিধা হয়েছিল প্রথম দিকে, পরে তাজউদ্দিন সাহেব আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি সেখানে ইন্টারভিউ করলেন এবং বললেন যে আমরা এমন একজনকে নিতে হবে যিনি যথেষ্ট সিনিয়র, যিনি ভারতীয়, যিনি সেনাপ্রধান তৎকালীন জেনারেল মানেকশ, তার সমকক্ষ পর্যায়ের কেউ বয়সে এবং চাকরি জীবনের অভিজ্ঞতায় সমকক্ষ কেউ না হলে ভারতীয়রাও আলাপ আলোচনা, কৌশল নির্ধারণ ইত্যাদিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, অথবা হয়তো আলোচনায় অতটা আগ্রহী হবেন না। আমাদের তখন কোনো সিনিয়র অফিসার ছিল না। জেনারেল ওসমানী তখন ছিল রিটায়ার্ড কর্নেল ওসমানী। তো উনি আমাদের সাথে থেকে আমরা একটু সাহস পেয়েছি এবং আমরা অনুপ্রেরণা পেয়েছি তার পার্টিসিপেশনে। 1971 সালের জুলাই 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত 8 নম্বর থিয়েটার রোড, কলকাতা, সেখানেই আমাদের বাংলাদেশ আর্মি হেডকোয়ার্টার ছিল এবং সরকার প্রধানও সেখানেই অস্থায়ীভাবে তাদের অফিস করেছিলেন। সেখানে আমাদের সবাইকে একটা মিটিংয়ে ডাকা হয়, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা যুদ্ধ করেছিলাম প্রথম থেকে তাদের নিজস্ব বাহিনী নিয়ে তারা সবাই সেখানে আসলেন এবং তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হিসাবে আমাদের বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন। সেখানে আমরা যুদ্ধের কৌশল কী হবে, বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করে আমরা যুদ্ধ করব এবং একদিকে গেরিলা যুদ্ধ হবে, সেই লক্ষ্যে একটা নিয়মিত বাহিনী গড়ে তোলা, রেগুলার আর্মি, সেই লক্ষ্যে আমরা 3টি ব্রিগেড গঠন করার সিদ্ধান্ত নিলাম। এই 3টি ব্রিগেডের নাম হলো কে ফোর্স, এস ফোর্স অ্যান্ড জেড ফোর্স। তো এছাড়া আরও অনেকগুলো সিদ্ধান্ত হলো এবং এইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ওসমানী সাহেব বেশ বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। ট্র্যাডিশনাল মেথড অফ ওয়ারফেয়ার থেকে ধীরে ধীরে এটাকে পলিটিক্যাল ওয়ারফেয়ার এবং একটা পিপলস ওয়ার যেটা বলি, জনযুদ্ধ, অর্থাৎ আমাদের এই জনযুদ্ধের কনসেপ্টটা এবং দেখলাম এত সহজে উনি আস্তে আস্তে নিজেকে অ্যাডজাস্ট করে নিলেন। তো তাতে আমি লক্ষ্য করেছি যে তার যুক্তি এবং চিন্তা তিনি গ্রহণ করতেন।
মুক্তির এই যুদ্ধে নিয়মিত বাহিনীর পাশাপাশি অংশ নেয় সাধারণ মানুষও। অভিজ্ঞ সেনা কর্মকর্তারা তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতিটি শহর গ্রামে তারা প্রতিরোধের দুর্গ গড়ে তুলতে শুরু করে। শুরু হয়ে যায় রক্তক্ষয়ী এক যুদ্ধ। বিভিন্ন স্তরের বিভিন্ন ধরনের মানুষকে নিয়ে একটা ফাইটিং ফোর্স গড়ে তোলা খুবই দুরূহ ব্যাপার ছিল, কারণ এই যুদ্ধ কিন্তু কনভেনশনাল ওয়ার ছিল না, কারণ 5-6 ধরনের মানুষকে নিয়ে একটা বাহিনী গড়ে তোলা খুব কঠিন ব্যাপার। তো জায়ান ওসমানী যেটা করেছিলেন যে এটাকে বিভিন্ন স্তরে ভাগ করেছিলেন, বেঙ্গল রেজিমেন্টে যারা ছিল তাদের দিয়ে কতগুলো কেন্দ্র সৃষ্টি করা হয়। এইভাবে উনি একটা কমপ্লেক্স বাহিনী গড়ে তুলেছিলেন, যেটা দুনিয়াতে কোনো যুদ্ধে কিন্তু এরকম হয় নাই। প্রথমবার বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিভিন্ন স্তরে বিভিন্নভাবে এত ধরনের মানুষকে